আসসালামু আলাইকুম। রাজশাহী বোর্ড 2024 সালের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষার এমসিকিউ সমাধান। কোন স্থানে আর্দ্র ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারের তাপমাত্রা ব্যবধান শূন্য হলে ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতার মান কত হবে? আর্দ্র ও শুষ্ক বাল্বের থার্মোমিটার তাপমাত্রা ব্যবধান যদি শূন্য হয় তাহলে শিশিরাঙ্ক তাপমাত্রা কী হয়? আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু থিটা ওয়ান মাইনাস জি থিটা ওয়ান মাইনাস থিটা টু। এখন এই থিটা ওয়ান থিটা টু যদি শূন্য মানে সেম হয় তাহলে থিটা ওয়ান থেকে থিটা টু বাদ দিলে শূন্য, তাহলে থিটা ইজ ইকুয়াল টু থিটা ওয়ান হচ্ছে, অর্থাৎ বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্ক তাপমাত্রা দুইটা সমান হয়ে যায়। তাহলে দুই তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা ছোট হাতের এফ ডিভাইড বড় হাতের এফ ইন্টু 100%, যে এই ছোট হাতের এফ আর বড় হাতের এফ এর মানও তখন সমান হয়ে যাবে। সমান হয়ে গেলে তাহলে এখানে ওয়ান আসবে, 1 × 100%, তাহলে হচ্ছে 100%, অর্থাৎ তখন আপেক্ষিক আর্দ্রতা হবে হচ্ছে 100%। 0.1 কেজি ভরের স্থির বস্তুর ওপর সমবল প্রয়োগ করায় বস্তুটি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণ চলতে থাকে। বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত? তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা জানি এম এর মান 0.1 আর এর মান হচ্ছে 10। তাহলে এখান থেকে অ্যান্সার আসলো 1 নিউটন। অ্যান্সার হচ্ছে 1 নিউটন। যে বলের কারণে বস্তু বৃত্তাকার পথে ঘুরে সেই বল যদি প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে বস্তুটি গতিজড়তার কারণে স্পর্শক বরাবর ছুটে যাবে। সঠিক, এটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছিল, এইখান থেকে যদি বল প্রয়োগ করা বন্ধ করে দেওয়া হয় তাহলে বস্তুটা এটা স্পর্শক বরাবর এই দিকে চলে যাবে। ওই মুহূর্তে বেগের দিক বরাবর ছুটে যাবে। হ্যাঁ সঠিক, বেগের দিক তো হচ্ছে এটার স্পর্শক বরাবর দিকই। বেগ হচ্ছে ভেক্টর রাশি, এটাও সঠিক। ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ছুটে যাবে, এটা মিথ্যা। বল প্রয়োগ করা থামাই দিলে সেটা এভাবে সোজা সরলরেখা বরাবর চলে যাবে, ঘুরবে না তখন আর। তাহলে অ্যান্সার হবে 1 আর 2, ক নম্বরটা অ্যান্সার। নিচের কোনটি অধিক স্থিতিস্থাপক? কাঁচ, রাবার, তামা, কাঠ। অ্যান্সার হচ্ছে তামা। তামা হচ্ছে অধিক স্থিতিস্থাপক এই চারটা পদার্থের মধ্যে, কারণ তার ইয়াং গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি। আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। ক্ষমতার মাত্রা কোনটি? ক্ষমতা পি ইজ ইকুয়াল টু আমরা জানি mgh/t। পি ইজ ইকুয়াল টু mgh/t। ভরের মাত্রা বড় হাতের এম, ত্বরণের মাত্রা LT ইনভার্স 2, উচ্চতার মাত্রা হচ্ছে L, আর সময়ের মাত্রা হচ্ছে T। তাহলে এখান থেকে পেলাম ml² T ইনভার্স 2। ml² T ইনভার্স 2 এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। ml² T ইনভার্স 3, সরি T ইনভার্স 3 হবে এখানে। T ইনভার্স 3, T ইনভার্স 2 আর নিচে একটা T উপরে গেলে T ইনভার্স 3 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে খ নম্বরটা। এরপর গ্যাসের চলরাশি কয়টি? গ্যাসের চলরাশি হচ্ছে তিনটা, একটা হচ্ছে চাপ, আয়তন আর ঘনমাত্রা। গ্যাসের চলরাশি তিনটা, চাপ, চাপ আয়তন ঘনমাত্রা না, সরি, চাপ আয়তন আর হচ্ছে তাপমাত্রা। চাপ, আয়তন আর হচ্ছে তাপমাত্রা, এই তিনটা হচ্ছে গ্যাসের চলরাশি। কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে দুর্বল নিউক্লিয় বল কার্যকর হয়? WZ বোসন কণা হবে। গ্র্যাভিটন হচ্ছে মহাকর্ষ বল, ফোটন হচ্ছে তাড়িৎচুম্বক বল, মেসন হচ্ছে সবল নিউক্লিয় বল। যদি দুটি বস্তুর নিজ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যথাক্রমে I এবং 2I, যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয় তবে তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত? ঘূর্ণন গতিশক্তি সমান বলছে, তাহলে এখানে বলছে ঘূর্ণন গতিশক্তি সমান, তাহলে E1 ইজ ইকুয়াল টু আমরা E2 লিখতে পারি। তাহলে হাফ I1 ওমেগা 1 স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু হাফ I2 ওমেগা 2 স্কোয়ার। হাফ হাফ কাটা, I1 এর মান I আর I2 এর মান দেওয়া আছে 2I, তাহলে 2I ইন্টু ওমেগা 1 স্কোয়ার আর এই পাশে হচ্ছে ওমেগা 2 তার উপর স্কোয়ার। এই I কাটা, তাহলে ওমেগা 1 ডিভাইড ওমেগা 2 তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। ওমেগা 1 ডিভাইড ওমেগা 2 ইজ ইকুয়াল টু √2। তাহলে কৌণিক বেগের অনুপাত হইতাছে √2। কৌণিক ভরবেগের অনুপাত কত? কৌণিক ভরবেগ L1 ডিভাইড L2, L ইজ ইকুয়াল টু আমরা জানি I ওমেগা, তাহলে আমি উপরে লিখতে পারি I1 ওমেগা 1 ডিভাইড হচ্ছে I2 ওমেগা 2। I1 আর I2 এর অনুপাত হচ্ছে √2 ইন্টু ওমেগা 1 আর ওমেগা 2 এর অনুপাত পাইছি, সরি
I1 এর মান হচ্ছে I, I2 এর মান হচ্ছে 2I, ওমেগা 1 ডিভাইড ওমেগা 2 এর মান পাইছি √2, তাহলে √2, I কাটা, তাহলে √2 ডিভাইড 2 বা হচ্ছে 1/√2, তাহলে অ্যান্সার হবে 1:√2। খ নম্বর অ্যান্সার, তাদের কৌণিক ভরবেগের অনুপাত হচ্ছে 1:√2। 1000 সিসি আয়তনের পারদে 5 × 10⁻⁷ নিউটন পার মিটার স্কয়ার চাপ প্রয়োগ করলে এর আয়তন 2 সিসি কমে যায়, মানে আয়তনের পরিবর্তন হয় 2 সিসি। পারদের সংনম্যতা কত? সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। সংনম্যতা ইজ ইকুয়াল টু 1 বাই আয়তন গুণাঙ্ক। তাহলে 1 বাই আয়তন গুণাঙ্কের পরিবর্তে আবার লেখা যায় হচ্ছে F/A, আয়তন পীড়ন ডিভাইড হচ্ছে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি হচ্ছে ছোট হাতের ভি ডিভাইড বড় হাতের ভি। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, এটা উপরে চলে যাবে A ডিভাইড F, আর ছোট হাতের ভি উপরে থাকবে, বড় হাতের ভি নিচে আসবে। তাহলে এটা আমরা জানি P ইজ ইকুয়াল টু F/A, তাহলে A/F হচ্ছে 1/P, নিচে হচ্ছে বড় হাতের ভি, উপরে হচ্ছে ছোট হাতের ভি। আমাদের বের করতে বলছে পারদের সংনম্যতা। আচ্ছা, তাহলে ওপরে হচ্ছে ছোট হাতের ভি, ছোট হাতের ভি হচ্ছে 2 সিসি, বড় পি এর মান দেওয়া আছে 5 × 10⁻⁷, 5 × 10⁻⁷, আর বড় হাতের ভি এর মান দেওয়া আছে 1000 সিসি। 1000 সিসি, সিসি কাটা, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 2 ভাগ 5 × 10⁻⁷, ব্র্যাকেট দিতে হবে, 5 × 10⁻⁷ গুণন 1000, 4 × 10⁻11, তাহলে অ্যান্সার হচ্ছে 4 × 10⁻11। খ নম্বরটা অ্যান্সার। তো এখানে একটা স্প্রিং দেওয়া আছে যে চিত্রে এম ভরের বস্তুটি আনুভূমিক ঘর্ষণহীন তলে সরল ছন্দিত গতিতে স্পন্দিত হচ্ছে। এম এর মান দেওয়া আছে 10, স্প্রিং ধ্রুবক দেওয়া আছে 30 নিউটন পার মিটার। তাহলে এম এর মান হচ্ছে 10 কেজি। তো ডি বিন্দু থেকে এই বিন্দুটা হচ্ছে সাম্য অবস্থান। স্প্রিংটাকে যখন টাইনা নিয়ে এই বিন্দুতে নিয়ে ছাড়ে দেওয়া হবে তখন এটা সংকোচন প্রসারণ হবে। 20 সেন্টিমিটার সংকুচিত হয়, 20 সেন্টিমিটার প্রসারিত হবে। তো এই বিন্দুতে ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে বস্তুটির উপর স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল কত, মানে এই বিন্দুতে প্রযুক্ত বল বের করতে বলছে। তাহলে এই বিন্দুতে প্রযুক্ত বল কি হবে? F ইজ ইকুয়াল টু, সূত্র জানি আমরা, kx। F ইজ ইকুয়াল টু kx। কে এর মান দেওয়া আছে, স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে কত, 30 নিউটন পার মিটার, 30, আর প্রসারিত হয়েছে এই 20 সেন্টিমিটার প্রসারিত হয়েছে, তার মানে 0.2, তাহলে 3 × 6, 6 নিউটন। তাহলে এখানে স্প্রিং বল কর্তৃক প্রযুক্ত বল হচ্ছে 6 নিউটন। কোন অবস্থানে বস্তুটির ত্বরণ সবচেয়ে বেশি হবে? আমরা জানি স্প্রিং এর সংকোচন প্রসারণের ক্ষেত্রে স্প্রিংটা যখন বিস্তার অবস্থানে থাকবে, অর্থাৎ এটা যদি সাম্য অবস্থান হয়, স্প্রিংটা যখন বিস্তার অবস্থানে থাকবে, এই পয়েন্টে থাকবে, তখন সেখানে ত্বরণের মান সর্বোচ্চ হবে। আর সাম্য অবস্থানে ত্বরণের মান 0, বিস্তার অবস্থানে ত্বরণের মান ম্যাক্সিমাম। কারণ A ইজ ইকুয়াল টু, আমরা জানি সরলছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে -ω²x, তো বিস্তার অবস্থানে ω²x এর পরিবর্তে তখন A হয়। তাহলে এ বিন্দুতে হচ্ছে ত্বরণের মান সর্বোচ্চ পাওয়া যাবে এই অবস্থানে। স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে ওপারে যেতে একজন সাঁতারুকে স্রোতের সাথে কত কোণে যাত্রা শুরু করতে হবে? স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময় যদি একজন সাঁতারু অপর পারে যেতে চায় তাহলে তাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করতে হবে। অর্থাৎ এইটা যদি একটা নদী হয়, তাহলে এই বরাবর যদি যাত্রা শুরু করে লম্ব বরাবর, তাহলে খুব দ্রুত অপর পারে গিয়ে পৌঁছাবে। তাহলে 90 ডিগ্রি কোণে যদি যাত্রা শুরু করে স্রোতের সাথে, তাহলে সর্বনিম্ন সময়ে ওই পথে পৌঁছাবে। 50 কেজি ভরের বোঝা নিয়ে 50 কেজি ভরের একজন লোক খাড়া দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে 4 মিটার দীর্ঘ মই বেয়ে নিচে নামলে কাজের পরিমাণ কত? তাহলে এই দীর্ঘ মই বেয়া দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে আনত একটা মই বেয়ে একজন লোক নিচে নামতেছে, তাহলে তার কৃত কাজ কত? W ইজ ইকুয়াল টু mgs cos θ। এম এর মান হচ্ছে
50, জি এর মান 9.8, এস হচ্ছে 4 মিটার মোয়ের দৈর্ঘ্য ইন্টু কস 60 ডিগ্রি। উলম্বের সাথে কোণ ধরতে হবে এটা। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1960 জুল আসে, 1960 জুল। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিআরএমএস ইজ ইকুয়াল টু রুট ওভার 3RT/m অনুসারে লেখচিত্র নিচের কোনটি? তাহলে সিআরএমএস এটা ইজ ইকুয়াল টু যদি রুট ওভার 3RT/m হয়, তাহলে সি এর সাথে টি এর সম্পর্ক ইজ প্রপোর্শনাল টি রুট ওভার টি। তাহলে সি ইজ প্রপোর্শনাল রুট ওভার টি। সি এর সাথে রুট ওভার টি যদি এই যত এক্স অক্ষ বরাবর যাচ্ছে রুট ওভার টি বাড়তেছে, তাহলে রুট টি এর সাথে সি এর সম্পর্ক তো সমানুপাতিক। তাহলে এটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। 2 নাম্বারটা সঠিক। 1 নাম্বারটা সঠিক হবে না, কারণ টি এর সাথে কিন্তু সিআরএমএস এর সম্পর্ক সমানুপাতিক না, বর্গমূলের সমানুপাতিক। আর 3 নাম্বার যে গ্রাফটা আছে, তো এখানে যদি আমি টি নেই, অর্থাৎ সিআরএমএস আছে আর টি আছে, টি এর মান যদি 4 গুণ করি, সি এর মান হচ্ছে দ্বিগুণ, √4 দ্বিগুণ। টি এর মান যদি 9 গুণ করি, তাহলে সি এর মান হচ্ছে 3 গুণ। তাহলে সি কম কম বাড়তেছে, টি এর মান অনেক বেশি বাড়তেছে। তাহলে গ্রাফটা দেখেন, টি এর দিকে বেশি যাচ্ছে, সি এর দিকে উপরের দিকে কম কম যাচ্ছে। তার মানে 3 নাম্বার গ্রাফটাও সঠিক। তাহলে অ্যান্সার হবে 2 ও 3। একটি স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 এবং পিচ 1 মিলিমিটার। স্ফেরোমিটার 3 পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব 70.33 মিলিমিটার। যন্ত্রটির সাহায্যে একটি গোলীয় উত্তল লেন্সের উচ্চতা পাওয়া গেল 8 মিলিমিটার। তো গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ কি হবে? সূত্রটা কি হবে? সূত্রটা হবে ডি স্কোয়ার ডিভাইড হচ্ছে 6h প্লাস হচ্ছে h/2। এখানে এখন মান বসাইতে হবে। ডি হচ্ছে স্ফেরোমিটার 3 পায়ের মধ্যবর্তী যে গড় দূরত্ব, এটা হচ্ছে ডি। এইচ হচ্ছে যে উচ্চতা পাওয়া গেছে কত, 8 মিলিমিটার। অ্যান্সার মিলিমিটার আছে, তাহলে সব কিছু মিলিমিটারে বসাবো। তাহলে 70.83 এটাকে স্কোয়ার, 3 এটাকে স্কোয়ার করতে হবে, ভাগ 6 ইন্টু এইচ। এইচের মান হচ্ছে 8 মিলিমিটার। এটার সাথে যোগ হবে h/2, 8 ভাগ 2, 107.048। তাহলে 107.048 মিলিমিটার। উক্ত স্ফেরোমিটার দিয়ে সর্বনিম্ন কত দূরত্ব মাপা যাবে? অর্থাৎ স্ফেরোমিটারের পিচ সংখ্যা দেওয়া আছে 1 মিলিমিটার, আর এটা হচ্ছে স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 100। তাহলে সর্বনিম্ন দূরত্ব মাপা যাবে 1 ডিভাইড হচ্ছে 100, তাহলে 0.01 মিলিমিটার। 0.01 মিলিমিটার। স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে সরণের মান দ্বিগুণ করলে কৃতকাজ বৃদ্ধি পাবে কতটুকু, সেটা বের করতে বলছে। কৃতকাজ কত বৃদ্ধি পাবে? তো স্থিতিস্থাপক বল দ্বারা কৃতকাজ W ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ কে এক্স স্কোয়ার। তাহলে W ইজ প্রপোর্শনাল লেখা যায় এক্স স্কোয়ার। তো সরণের মান যদি দ্বিগুণ হয়, তাহলে এখান থেকে W1 ডিভাইড W2 লেখা যায় x1 স্কোয়ার ডিভাইড হচ্ছে x2 স্কোয়ার লেখা যায়। W1 ডিভাইড W2, x1 এর পরিবর্তে তো x1ই, আর x2 এর পরিবর্তে 2x1 তার উপর স্কোয়ার লেখা যায়। তাহলে x1 স্কোয়ার ডিভাইড হচ্ছে 4x1 স্কোয়ার, এটা কাটা। W1 ডিভাইড W2, তাহলে W2 ইজ ইকুয়াল টু 4 ইন্টু W1। তাহলে কৃতকাজ হচ্ছে আগের 4 গুণ। তাহলে কৃতকাজ বৃদ্ধি পায় কতটুকু? বৃদ্ধি 4W1 মাইনাস হচ্ছে W1, তাহলে 3W1। তাহলে W1 এর মধ্যে বাড়ে হচ্ছে 3W1, তাহলে 100 এর মধ্যে বাড়ে কত? 3W1 ডিভাইড W1 ইন্টু 100, তাহলে 300%। অ্যান্সার হবে 300%। তাহলে স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে সরণের মান দ্বিগুণ করলে কৃতকাজ বৃদ্ধি পাবে 300%। এম ভরের বস্তুর গতিশক্তি ইকে এর ভরবেগ কত হবে? ইকে ইজ ইকুয়াল টু আমরা পি স্কোয়ার বাই 2m এটা জানি। তাহলে পি ইজ ইকুয়াল টু 2m ইন্টু ইকে, তার উপর হচ্ছে রুট 2m ইকে, তার উপর রুট। ছ নাম্বারটা অ্যান্সার। এখানে একটা গ্রাফ দেওয়া আছে। ভূপৃষ্ঠের কেন্দ্র এটা হচ্ছে এ, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ আর, মানে কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে। এটা পৃথিবীর অভ্যন্তরে, আর এটা হচ্ছে পৃথিবীর বাইরে। তো বলছে 50 কেজি ভরের একটি বস্তুকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গেলে এর ওজন কত হবে? বি বিন্দুতে নিয়ে গেলে এর ওজন কত হবে? তাহলে বি বিন্দুতে আগে জি এর মান বের করতে হবে। তাহলে বি বিন্দুতে জি কোন সূত্র দিয়ে বের করবো আমরা?
জিবি ইজ ইকুয়াল টু 1 মাইনাস ভূপৃষ্ঠ থেকে গভীরে, তাহলে এইচ বাই আর ইন্টু জি। 1 মাইনাস এইচের পরিবর্তে আর বাই 2 লেখা যায় ইন্টু জি। এটা কাটা, তাহলে 1 বাই হাফ, 1 মাইনাস হাফ মানে 0.5 জি। তাহলে বস্তুর ওজন কত হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। বি, এম এর মান 50 দেওয়া আছে, জিবি হচ্ছে 0.5 ইন্টু 9.8। এটাকে ক্যালকুলেশন করলে 245 নিউটন আসে। তাহলে অ্যান্সার হবে 245 নিউটন। এই বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য সর্বোচ্চ। এই বিন্দুতে, হ্যাঁ সঠিক, কারণ এ ইজ ইকুয়াল টু আমরা জানি জি, কারণ ওই বিন্দুতে জি এর মান সর্বোচ্চ, এর জন্য মহাকর্ষ প্রাবল্যের মানও সর্বোচ্চ। বি বিন্দুতে জি এর মান এ বিন্দুর অর্ধেক। বি বিন্দুতে জি এর মান এ বিন্দুর অর্ধেক, সঠিক, এটা আমরা একটু আগে পেলাম। বি ও সি বিন্দুতে বস্তুটির ওজন সমান। বি ও সি বিন্দুতে ওজন সমান, এটা মিথ্যা, কারণ দুইটা হচ্ছে সেম সেম গভীরে বা উপরে গেছে, কিন্তু দুই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ বের করার সূত্র ভিন্ন ভিন্ন, তাই দুই বিন্দুতে ওজন সমান হবে না। অ্যান্সার হবে 1 আর 2। এ যদি একটি ভেক্টর ক্ষেত্র হয় তবে কার্লের ডাইভারজেন্স কত? কার্লের ডাইভারজেন্স অলওয়েজ 0। এটা হচ্ছে মুখস্থ টাইপের। সুষম আয়তাকার বস্তুর ভারকেন্দ্র থাকে কোথায়? আয়তাকার বস্তু যদি হয় তাহলে সেটার ভরকেন্দ্র থাকবে সবসময় কর্ণদ্বয়ের ছেদবিন্দু। এটা যদি দুইটা কর্ণ হয় তাহলে কর্ণের ছেদবিন্দুতে। সরল দোলকের ববের ভর 4 গুণ করা হলে দোলনকাল কত হবে? ববের ভরের উপর সরল দোলকের ক্ষেত্রে দোলনকাল ডিপেন্ড করে না, অর্থাৎ ভরের সাথে পর্যায়কালের কোনো সম্পর্ক নাই, তাহলে আগে যা ছিল তাই হবে। দুটি ভেক্টর এ ও বি এর স্কেলার গুণফল দেওয়া আছে 18 এবং ভেক্টর গুণফলের মান দেওয়া আছে 6√3, তাহলে এ ও বি এর কোণ কত হবে? মধ্যবর্তী কোণ। স্কেলার গুণফল মানে হচ্ছে এ বি কস থিটা, এটা ইজ ইকুয়াল টু 18। এ বি কস থিটা ইজ ইকুয়াল টু 18। এ বি সাইন থিটা ইজ ইকুয়াল টু লেখা যাচ্ছে 6√3, তাহলে এ বি সাইন থিটা ডিভাইড এ বি কস থিটা ইজ ইকুয়াল টু 6√3 ডিভাইড হচ্ছে 18। এটা কাটাকাটি করলে নিচে 3 হয়, 1/√3। এটা ইজ ইকুয়াল টু tan থিটা, থিটা ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে অ্যান্সার হবে 30 ডিগ্রি। থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তো আশা করি এমসিকিউগুলো সবাই বুঝতে পারছেন। যদি এরপর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।